This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ খেতেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। জাল ফেলছেন আর মাছ উঠছে, গানের লাইনটা ছিল পাহাড় আঁকা কত সোজা। সুজাতা মণ্ডল দেখাচ্ছেন মাছ ধরাও কত সোজা। বড়শিতে দেখো পাড়া পড়শিতে একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে। খুব পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী, বর্তমান সাংসদ, সম্পর্কে প্রাক্তন সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা মণ্ডলের ডুয়েল। এবারের ভোটে অন্যতম চর্চার বিষয়। রুই কাতলা ধরতে ধরতে কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছেন সুজাতাও। কত সোজা বাবা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ যে আমাকে সঠিক দপ্তর দিয়েছে। শুভ দপ্তর, সব থেকে শুভ দপ্তর মৎস্য দপ্তর। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা প্রচারে পৌঁছেছিলেন তার পরিচিত জায়গা, যা আবার দেশের অন্যতম বৃহৎ ডিম পোনা উৎপাদন কেন্দ্র বাঁকুড়ার রামসাগরে। চেনা মাঠে খেলা সহজ, সুজাতার কাছে চেনা পুকুরে মাছ ধরাটাও সহজ। যে এত বিশাল সাইজের 3 থেকে 4 কেজি ওজন এই মাছ, সেই মাছ আমি নিজের হাতে ধরলাম। মুশকিল একটাই, জ্যান্ত মাছ ভালোভাবে ধরতে না পারলে পিছলে যাওয়ার সম্ভাবনাও তো কম থাকে না। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী এরকম অনেক কিছু করেন জানেন তো। সেলুনে গিয়ে চুল কাটেন, গৃহস্থের বাড়ির উনুনের নল দিয়ে আঁচে ফু দেন, সহায়িকাকে লক্ষ্মী সাজিয়ে নাচেন, কখনো চায়ের দোকানে ঢুকে পড়েই উনুনের সসপ্যান টসপ্যান ধরেন, বেগুনি ভাজেন। এগুলো হয় ভোট এলে প্রার্থীরা এরকম অনেক কিছু করে থাকেন। আজকেই তো যেরকম কেশপুরে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তিনি তো ধানও কেটেছেন। কিন্তু সুজাতার মাছ ধরাটা কিন্তু বেশ প্রতীকী। যদিও এই যে গানটা গাইলেন উত্তম কুমারের বন পলাশির পদাবলী থেকে, তাতে কিন্তু বড়শির কথা বলা হয়েছে। এই সুজাতা কিন্তু যাই বলুন বড়শির কথা বলেছেন, কিন্তু টেনেছেন জাল। দেখুন এই বিষয়টাকে না আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তো এবং প্রার্থী আমরা একটু অন্যভাবেও দেখতে পারি, একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। বিষ্ণুপুরে রামসাগরে গিয়ে বড় মাছ জালে তোলার তাৎপর্য কী? রামসাগর সেটা রাজ্যের সবথেকে বড় ডিম পোনা উৎপাদন কেন্দ্র, মানে রাজ্যে যেখানে যত ভেরি রয়েছে তার অধিকাংশেরই ডিম পোনা সাপ্লাই হয় এই রামসাগর থেকে। রামসাগরের ভোটারদের পেটই চলে এই ডিম পোনা বিক্রি করে। সুজাতা তিনি কিন্তু আবার বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, মানে জেলার মৎস্য মন্ত্রী বলতে পারেন। বাঙালি হিন্দুদের মধ্যে অশৌচ কাটাতে মৎস্যমুখ করার প্রথা রয়েছে। বিষ্ণুপুরে এই তৃণমূলের তাদের তো রেকর্ড খুব একটা ভালো নয়। তাদের জন্য কি একটু সুজাতা মৎস্যমুখ বা মৎস্য সুখ করে নিলেন, যদি আর কি এই খরাটা কাটে আর কি। আরেকটা জিনিস হতে পারে, এই সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো এই নিরামিষের জন্য অনেক কিছু সওয়াল টওয়াল করেছেন। সুজাতা কি তারই পাল্টা দিলেন, লোককে মনে করিয়ে দিলেন বাংলা তো বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, সুতরাং হাতে বড় মাছ। এবার এই বিষয়টা এটা আস্তে আস্তে করে বুঝতেই পারছেন জল থেকে পলিটিক্যালে ঢুকছে। সুতরাং সুজাতাকে পাশে সরিয়ে একটু বিষয়টা আরেকটু দৃষ্টিকোণটা বড় করুন, একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন। ভোট মানে কি? ভোট মানে তো এই মাছ ধরাই। জাল ফেলে নেতারা মাছ ধরি ভোটার ধরে। সেই মাছ ধরার একটা পদ্ধতি, একটা পরম্পরা রয়েছে, কিন্তু এটা কিন্তু জাকুশিতে এই ব্যাপার নেই। ইচ্ছে হলো গেলেন পুকুরে দুমদাম এলোমেলো মাছ জাল ফেললেন, অত সোজা নাকি ব্যাপারটা? এলোমেলো জাল ফেললে একটা দুটো, এর বেশি মাছটা ছুটবে না। অনেক মাছকে এক জায়গায় এনে জাল ফেললে তবে বেশি মাছ ওঠে। বুঝতে হয় কোন জায়গাটায়
বেশি ভালো জাল ফেললে তবে মাছ উঠবে। মাছগুলোকে এক জায়গায় জড়ো করতে চার দেওয়া হয়, সর্ষের খোল, পিঁপড়ের ডিম, পচা ভাত চটকে, এই সমস্ত বিভিন্ন ধরনের চারটার আছে আর কি, মাছের চার। এই চারগুলো প্রথমে ছড়িয়ে দেওয়া হয়, মাছগুলো ওই চারের গন্ধে এসে এক জায়গায় জড়ো হয়। এটা সচরাচর ওই বড়শির কথা বলছিলেন, ওই বড়শি দিয়ে মাছ ধরার ক্ষেত্রে আরও বেশি করে হয়। আসলে অনেকটা জায়গা তো সেই জাল ফেলাটা, কিন্তু ভোটের স্ট্র্যাটেজি তারটা ঠিক অন্যরকম। সেই জন্য সেখানে এই কোনো চান্স নিতে চান না নেতারা, ভোট প্রার্থীরা, তাই তারা চার দিয়ে তারপর জাল ফেলেন। নর্মাল কোর্সে কেউ খুব একটা চার দেন না জাল ফেলার আগে, কিন্তু আমি বললাম ভোট বড় বালাই, কোনো চান্স নিতে নেই, তাই নেতারা চার মানে নির্বাচনী প্রতিশ্রুতি দেন। এটা ওটা মাছের চার, এক্ষেত্রেও এটা ভোটারদের চার, আর তারপর একটা অদৃশ্য জাল ফেলা হয়। এই জাল ফেলাটাও কিন্তু একটা কৌশল, জানেন তো, পাকা জেলে ছাড়া চট করে কিন্তু কেউ জাল ফেলতে পারেন না। ভোটের সময় নেতারা পুকুরে যে জাল ফেলেন, সেটাও বেশ ভালো রাজনৈতিক কৌশলে ছুঁড়তে হয়, নইলে জালে জনতা ওঠার বদলে নেতার নিজের জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সুজাতা আজ মাছ ধরে আরও একটা জিনিস কিন্তু শিখিয়ে দিলেন, যে মাছটা তিনি ধরেছিলেন সেটার মুখটা হাঁ করে ধরে রেখেছিলেন যাতে তার শ্বাস নিতে কষ্ট না হয়। মানে ভোটার খাবি খাক, কিন্তু তাকে মরতে দেওয়া চলবে না। খাবি খাওয়া ভোটার বাড়ি হচ্ছে রাজনীতির লক্ষ্মী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে, তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকম ভাবে ধরেছি জানেন, ও তো ছোট এখনো, ধরুন তো আরো একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। জল থেকে তোলার পর মাছের মুখ হাঁ করে ধরলে তার শ্বাস নিতে কষ্ট হয় না। একবার চেষ্টা করে দেখুন তো, হাঁ করে রেখে নাক বন্ধ করে। যাই হোক, বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের এই মেছো নলেজ কিন্তু রিয়েলি অসাধারণ। অবশ্য কলেজে পড়া নলেজ নিয়ে তো কেউ আর পদ পান না, পদ আসে ওই রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে, মানে ওই জাল ফেলার কৌশলে। রামসাগরে সুজাতা সেটাই শেখার চেষ্টা করেছেন, এটা বুঝতে পারছি। আর যিনি ভোট সাগরে ডুব সাঁতার দিয়ে মণিমাণিক তুলে আনার রেকর্ড করে ফেলেছেন ইতিমধ্যে, তিনি কি করছেন? অমিত শাহ। তিনি বিলক্ষণ বোঝেন কোন পুকুরে কীরকম জাল ফেলতে হয়, কিভাবে জাল ফেলতে হয়, আর কোন চার দিতে হয়, কখন শত্রু শিবিরের মন্দিরে গিয়ে ফুল নৈবেদ্য দিয়ে পুজো দিয়ে ভক্তদের কাছে টেনে নিতে হয়। বলতে হয় প্রসাদ আছে আর কি। দেখো, দ্বিতীয় ইউপিএ জমানায় বাংলায় AIIMS তৈরির একটা উদ্যোগ হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন রায়গঞ্জের তৎকালীন সাংসদ দীপা দাস মুন্সি। তিনি রায়গঞ্জেই এইমস হাসপাতাল তৈরির জন্য জোরদার লড়াই করেছিলেন, সেটা আমরা জানি। কিন্তু বিধিবাম মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন এইমস হোক দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গটা তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে আন্তর্জাতিক মানের সরকারি হাসপাতাল টেনে আনতে পারলে এই ভোট ব্যাঙ্কটাই আর একটু মজবুত হয় ওই অঞ্চলটায়। আর একটা রাজনৈতিক হিসেব তো রয়েছে, রোগীর হিসেব না, রাজনীতির হিসেব। রাজনীতির হিসেব কি বলছে? ফরাক্কার ওপারে উত্তরবঙ্গে মাত্র 8টা লোকসভা কেন্দ্র, সেখানে দক্ষিণবঙ্গে 34টা। অতএব ভোট অঙ্কের হিসেবে এই এইমস ওই রায়গঞ্জের বদলে চলে এলো নদিয়ার কল্যাণীতে। অনেকটাই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের মতো, বুঝতে পারছেন তো, যেরকম ইচ্ছে মতো বদলে গেছে তার গতিপথ, সেরকমই এইমসের গন্তব্য বদলে গেছে। ফলে রায়গঞ্জ বঞ্চিত হলো। আর বঞ্চিত মানুষ তাদের যা হয়, রায়গঞ্জের মানুষজনের মুখেও সেটাই জমলো, ক্ষোভের বাষ্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে রায়গঞ্জের সেই পুরনো ব্যথাতেই কি খোঁচাটা দিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই রায়গঞ্জ সহ উত্তরবঙ্গবাসীকে বঞ্চিত করেছেন। বিজেপি জিতলে রায়গঞ্জে এইমস হবে প্রতিশ্রুতি দিলেন। এটাও কিন্তু চার ফেলাই,
জনতাকে ইভিএমের পদ্মছাপ বোতামের কাছে নিয়ে আসার জন্য আর তারপর জালে তোলার জন্য আর কি। ভালো চার। শুধু রায়গঞ্জ নয়, মুর্শিদাবাদ পর্যন্ত মানুষ কিন্তু রায়গঞ্জে গিয়ে যদি ওখানে এইমস হয় তাহলে ডাক্তার দেখাতে পারবেন, ক্যান্সার সহ দুরারোগ্য রোগের চিকিৎসা সেটা সরকারি খরচে হবে এবং সবথেকে উন্নত মানের চিকিৎসা হবে। এটা কিন্তু বিরাট পাওনা। এবার কেউ কেউ বলবেন যে আরে এইটা এত কিছু করার কি খুব দরকার ছিল শেষ বেলায় এসে? রায়গঞ্জে তো গতবারেও বিজেপি জিতেছিল, তাহলে এইমসের প্রতিশ্রুতিটা এবার দিতে হলো কেন? এবার কিন্তু রায়গঞ্জের প্রার্থী স্থির করার আগে বিজেপিকে বেশ মাথা ফাতা ঘামাতে হয়েছে, ব্রেন স্টর্মিং যাকে বলে আর কি। গতবারের জয়ী প্রার্থী আর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনি তো এবার রায়গঞ্জে প্রার্থী নন। অনেক ভাবনা চিন্তা করে তাকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কলকাতা দক্ষিণে, আর তার জায়গায় ওখানে মানে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন কার্তিক পাল। তার মানে কি প্রার্থী বদলে পাছে ভোটার মনে কোনো প্রতিক্রিয়া হয় তাই কোনো চান্স নেওয়া হলো না? বিজেপি কোনো চান্স নিচ্ছে না। রায়গঞ্জবাসীকে কি বুঝিয়ে দিচ্ছে যে কার্তিক পুজো করলে এইমসের প্রসাদ পাবেন? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন रैपिड रिलीफের সাথে। यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। রাজ্য সরকার কোনোভাবে জমি দিচ্ছে না, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের মুখাপেক্ষী না হয়ে উত্তরবঙ্গে এইমস হবে এবং সেটা কেন্দ্রীয় সরকারের যে কোনো জায়গায় হতে পারে, বিএসএফের জায়গায় হতে পারে, রেলের হতে পারে বা যে কোনো সেন্ট্রাল ফোর্সের জায়গায় হতে পারে, কিন্তু এইমস হচ্ছে। মোদি কি গ্যারান্টি? নরেন্দ্র মোদী আর অমিত শাহ এরা হচ্ছে জুমলার রাজা। জুমলা ভোটের সময় সব জায়গায় নানা রকম এরকম জুমলা দিয়ে থাকে, এটাও একটা জুমলার বাইরে আমরা কোনো কিছু মনে করছি। দেখুন, এই দুই রাজনৈতিক দল তৃণমূল বিজেপির টানাটানিতে, ভোটের জন্যই টানাটানি হোক আর যে কারণেই টানাটানি হোক, এই টানাটানিতে যদি আমাদের রাজ্য দুখানা এইমস পেয়ে যায়, একটা কল্যাণীতে আছে আর একটা যদি রায়গঞ্জে হয়ে যায়, খারাপ কি? আলটিমেটলি তো আপনার আমারই লাভ। আর যদি উত্তরবঙ্গের ভোট পেতে অমিত শাহ এইমসের চার দেন, তৃণমূলও নিশ্চয়ই কিছু না কিছু চার দেবে, কারণ তাদেরও তো জালে মাছ তুলতে হবে নাকি, নইলে কি আর চলে? ভোটের বাজার তো। তাই জন্য তারা নিশ্চয়ই আরও কোনো আকর্ষণীয় টোপ রেডি করবে। আর সেই টোপটা যদি ধরুন 10 লক্ষ চাকরির টোপ হয় তাহলে তো কোনো কথাই নেই। এই বাজারে চাকরি নিয়ে এত টানাটানি, এত কাণ্ড, লোকে চাকরি জানা পাচ্ছে, তার থেকে বেশি চাকরি যাচ্ছে। সেই বাজারে যদি 10 লক্ষ চাকরি দেওয়ার কথা হয় তাহলে মানুষজন কিন্তু জালের কাছে ছুটে আসবেই। আজ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ফের বলেছেন রাজ্য সরকার 10 লক্ষ চাকরি দিতে তৈরি, কিন্তু এখানটাতেই একটা ছোট্ট সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো ব্যাপার আছে, কন্ডিশন অ্যাপ্লাই আর কি। সম্ভব হচ্ছে না, কারণ সব নিয়োগই শেষ পর্যন্ত আদালতে গিয়ে আটকে যাচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। এবার এটা তো বলছেন না আদালতে কেন নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, এটার উত্তর তিনি দেননি, কিন্তু নিঃসন্দেহে তিনি মানুষকে এই প্রশ্নটা তোলার সুযোগটা করে দিয়েছেন। দেখুন, জনতা জনার্দন, এটা আমরা সবাই জানি। ভোটের আগেই তো জনতার যাবতীয় কদর, এটাও জানি। সেই কদর পেয়েই এই মুহূর্তে মানে এই আদরে আদরে বাঁদর হয়ে গেলে যেরকম ইচ্ছে মতো কাণ্ড কারখানা করে, ভোটারদের এই সময় কিন্তু প্রায় সেই রকম অবস্থা, আমাদেরও তাই। তাই এটা প্রশ্ন করে ফেলতে ইচ্ছে করছে। আচ্ছা, স্বচ্ছ নিয়োগ যদি হতো, চাকরি তো দেওয়ার কথা, তার মানে চাকরি মানে নিয়োগ, তো এই স্বচ্ছ নিয়োগ যদি হতো, কোর্টে কি এতগুলো মামলা হতো, এত চাকরি বাতিল হতো? দেখুন, সোমবার এসএসসি মামলার রায় একসঙ্গে তো 22,000 শিক্ষকের চাকরি খারিজ হয়ে গেছে। সেই চাকরি বাতিলের দায় এতদিন আদালতের ঘাড়ে চাপাচ্ছিল রাজ্য। দুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রায়টা বেআইনি, একদম বেআইনি, উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবাদ করায় তাকে যদি জেলে যেতে হয় তাহলেও তিনি জেলে যেতে তৈরি, এ সমস্ত বলেছিলেন আর কি। আজ মনে হচ্ছে মাছ ধরার চারটা পাল্টে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক সমাজের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন,
তারা যেন বিজেপিকে ভোট না দেন, কারণ বিজেপি নাকি শিক্ষকদের চাকরি খাচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই কথার পর দুটো বিষয় কিন্তু কথা বলার দরকার আছে। এটা মনে হচ্ছে, জানেন তো, ব্যাপারটা এত সহজ তো না, অনেকগুলো প্রশ্ন মনে মনে খচখচ করছে। এই যে মানে এই দুটো প্রশ্ন বললাম, দুটোই করবো। জাস্ট এক, এতদিন তৃণমূল নেতারা বলছিলেন যে আদালতে সমস্ত নিয়োগগুলো আটকে দিচ্ছে বামেরা, বামপন্থী আইনজীবীদের জন্যই নাকি মামলার জটে এই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে, দায়ী ওরা। কিন্তু এই ক্ষেত্রে তিনি বামকে ছেড়ে এবার রামকে মানে বিজেপিকে ধরলেন কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে ওই ভোটের মতোই বাইনারি তৈরি করে দিলেন? অভিযোগ করার ক্ষেত্রেও কি এই বামেদের রাজনৈতিক ময়দানের বাইরে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী? ভাবুন তো, বামেদের কি কপাল! এমনিতে সিট ফিট নেই, শূন্য, অন্তত কিছু সিটের বদলে তাদের জন্য কিছু অভিযোগ বরাদ্দ ছিল, সেটাও বাদ চলে গেল, হাত খালি। তারা চাকরি দেওয়ার চেষ্টা করছেন এখন, এটা তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি চাকরি দিতে বাধা দিচ্ছে, এটা হচ্ছে তার ব্যাখ্যা। এই জন্যই নাকি যাবতীয় গণ্ডগোল। তাহলে 10 লাখ কেন, আরও কত হয়ে যেত। আচ্ছা, এটা কি তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন যে বাম কংগ্রেসের স্থান আপাতত দর্শক আসনে? ভাবার বিষয়, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে ভাবুন। আর 2, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত নেতা বলেছেন যে ইডি, সিবিআই, এনআইএ, যাবতীয় যা যা কেন্দ্রীয় এজেন্সি আছে আর কি, ইনকাম ট্যাক্স, সব ওই বিজেপির কথায় চলে। এখন কি তাহলে বলতে চাইছেন যে বিজেপির কথাতে আদালতও চলে? চাকরি সেই জন্যই তারা খারিজ করেছে? মানে তৃণমূল বাদ দিয়ে তিনি কি এটা পরিষ্কার করে দিচ্ছেন যে গোটা দেশের সব কিছুই এখন বিজেপি? এটা আবার বুমেরাং হবে না তো? মানে রাজনীতিতে এরকম ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগলে কোথাও গিয়ে কিন্তু কেউ কেউ সুপিরিয়ার বলে প্রতিপন্ন হয়ে যেতে পারে। তার প্রভাব কি এই ভোটে ঠোঁটে পড়বে না? তবু মনকে আমার এই ভাষা মনে করায়, সেই কথা প্রাণ ভরে ভরে ভরে, প্রাণ ভরে ভরে, প্রাণ ভরে ভরে, প্রাণ ভরে। দূরে যতই যান, এই কথার টান থেকে দূরে যাওয়া কঠিন। বিমল, বলো কথা কেসরি। বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনও 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। 20,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও আর বিজেপিকে দেবেন না। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে? আদালত মুড়ি মিছিরি একদর করে বিভ্রান্তিকর ভাবে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, যোগ্য প্রার্থীরা তাদের নিয়ে যেই অন্যায় রাজনীতিটা অবিচার করেছে কোর্ট এবং অন্যায় রাজনীতি করছে বিরোধীরা, তখন চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সুপার নিউমারি পোস্ট যদি তৈরি না করত, সাদা খাতা দিয়েছে, তাদের চাকরি দিয়েছে, এসব যদি না হতো তাহলে যোগ্য প্রার্থীদের চাকরিটা সব হয়ে যেত। দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। আচ্ছা, এক্সট্রা 10 লাখ মানে কি? এক্সট্রা কোট আন কোট, এটা তো বললেন মুখ্যমন্ত্রী। এই বাড়তি, এক্সট্রার বাংলা হচ্ছে বাড়তি, বাড়তি 10 লাখ। আচ্ছা, যেখানে লোকজন চাকরির জন্য হাহাকার করে বেড়াচ্ছে, তখন এরকম মজুত করে রাখার চাকরি কোনো মানে হয়? মজুতদারদের বিরুদ্ধে কিন্তু চিরকালই লোকের ক্ষোভ জন্মায়, এটা কিন্তু বোধহয় কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী ভুলে গেছিলেন। দেখুন, এসএসসির এই 2016 সমস্ত নিয়োগ তো বাতিল করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে যে তারা চ্যালেঞ্জ করবে, সেটা তো সোমবারই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে অ্যাপিলও করেছে রাজ্য সরকার, তার সঙ্গে এসএসসিও আছে। এবার প্রশ্ন হচ্ছে
কোন অ্যাঙ্গেল থেকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হলো। ভুলে যাবেন না, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যাবতীয় নিয়োগ আটকে যাচ্ছে কোর্টে, এবার তারাই কোর্টে গেলেন। অথচ হাইকোর্টের রায় অনুযায়ী নতুন করে অ্যাটলিস্ট যদি ওই যাবতীয় নিয়োগ প্রক্রিয়াটা করা হতো, তাহলে কিন্তু আবার নতুন করে কিছু লোকজনের চাকরি পাওয়ার জায়গা ছিল। সেইটাকে এইভাবে যে চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে গিয়ে, তার পেছনে কী যুক্তি? এসএসসির আবেদনে লেখা হয়েছে কারা যোগ্য প্রার্থী সেই বিষয়ে যথাযথ তথ্য পেশের পরেও হাইকোর্ট সমস্ত নিয়োগ বাতিল করেছে। কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করা হলো? খুব রাগ হয়েছে, আর সেই জন্যেই সুপ্রিম কোর্টে গেছে স্কুল সার্ভিস কমিশন। মানতে পারছে না যে কোনোভাবে এই যোগ্য মানুষগুলো এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রশ্নটা একটাই, এসএসসি যদি সত্যি মুড়ি মিছরি আলাদা করে থাকে, মানে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের সম্পর্কে যথাযথ তথ্য যদি হাইকোর্টকে দিয়ে থাকে, তাহলে কেন এরকম 2016 সমস্ত নিয়োগ বাতিল করতে হলো হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চকে? কি বলেছিলেন তারা? তাদের রায়ে কেন বলা হলো এসএসসির কথায় ভরসা করতে পারেননি বিচারপতিরা? এর কারণ কি তাহলে এসএসসির গোড়াতেই গলদ? বলেছেন হয়তো এরা যোগ্য এরা অযোগ্য, কী হিসেবে বলেছেন? অযোগ্যদেরই যোগ্য বলে দেখিয়েছেন কি না হাইকোর্ট তার মানে নিশ্চিত হতে পারেননি। এদের ওপর ভরসার জায়গাটা কি অসাধারণ, বুঝতে পারছেন? এদের একটা কথাতে কেউ কিচ্ছু বিশ্বাস করে না। হাইকোর্ট বিশ্বাস করছে না, আপনি আমি কি করে বিশ্বাস করব? আমরা তো ঠিক আছে আবেগে ভাসি, হাইকোর্ট তো যুক্তি আর তথ্যের ওপর নির্ভর করে চলে। তার মানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিকে যেভাবে ঠাঁই দিয়েছে এসএসসি, সেই জন্যই কি তাদের এই অবস্থা হয়েছে? এবং সেই দুর্নীতিকে আড়াল করারই কি আরেকটা চেষ্টা হচ্ছে এইভাবে সুপ্রিম কোর্টে যাওয়ার মধ্যে? দেখুন 2016 কোনো ওএমআর শিটই কিন্তু এখন এসএসসির কাছে নেই, কারণ ওএমআর সেগুলো যেগুলো ছিল সেগুলো নষ্ট করে ফেলেছে। আর ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ওই গাজিয়াবাদের দফতর থেকে 2016 ওএমআরের যে হার্ড কপিগুলো উদ্ধার করেছিল সিবিআই, সেগুলো তো আদালতে জমা। সেই সব ওএমআরের মধ্যে কতগুলো ওএমআর বিকৃত তার তথ্য আদালতে দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাল্টা সওয়ালের সুযোগ অবশ্য পেয়েছিল এসএসসি, এবং তাদের আইনজীবী ডিভিশন বেঞ্চকে জানিয়েছিলেন যে সিবিআইয়ের এই যে তথ্যটা, যে অনেক ওএমআর যেগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে অনেকগুলোই ট্যাম্পার্ড, সেই তথ্যে তারা ভরসা করতে পারছেন না। অথচ সিঙ্গেল বেঞ্চে মামলা চলাকালীন সিবিআইয়ের এই তথ্যে কিন্তু সায় দিয়েছিল এসএসসি। প্রত্যেক মুহূর্তে এদের বক্তব্য বদলে যায়। সিঙ্গেল বেঞ্চে যে গোয়েন্দা রিপোর্টকে তাদের সত্যি বলে মনে হচ্ছিল, সেটাই ডিভিশন বেঞ্চে গিয়ে সন্দেহজনক ঠেকেছে এসএসসির চোখে। এবার তাই জন্যে তাদের যাদের অবস্থান এরকম প্রতি মুহূর্তে বদলায়, তাদের যদি আবার আদালত সন্দেহের চোখে দেখে, তাহলে কি আদালতকে দোষ দেওয়া যায়? এবার আরেকটা জিনিস, অবস্থানটা তার মানে স্থির যেহেতু করতে পারেননি, পরিষ্কারও নিশ্চয়ই করতে পারেননি এসএসসি যে কারা অযোগ্য কারা যোগ্য। নিজেরা ওএমআর সংরক্ষণ করতে ব্যর্থ, নিজেরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে ব্যর্থ, কিছুই পারেননি। যত কিছু তারা ভুল করেছেন, এত অযোগ্য নিয়োগ হয়েছে, এত বড় দুর্নীতি হয়েছে, সেগুলো টের পাননি তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু যখন আদালতে সিবিআই তথ্য পেশ করছে, তাকে তারা উল্টে সন্দেহ করছেন, নিজেরা দোষ করছেন, দোষ চাপাচ্ছেন অন্যের গাড়ে। এসএসসি কিন্তু কোর্ট একটা হলফনামা দিয়েছিল, সেই হলফনামাটাকেও কোনোভাবে আদালত ভরসা করতে পারেনি। হাইকোর্টের রায়ের কপিতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে বেআইনি নিয়োগ সংক্রান্ত যে তথ্য হলফনামা আকারে পেশ করা হয়েছে, সেটা যথেষ্ট নয়, অসম্পূর্ণ। গোটা প্রক্রিয়াতেই নিরপেক্ষতার অভাব ছিল বলেই হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, এবং তার ফলেই কিন্তু এই এত বড় কাণ্ডটা ঘটেছে। হাইকোর্টের নির্দেশে যারা চাকরিহারা সেই শিক্ষক শিক্ষিকারা গতকাল থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন। তারা গণ আত্মহত্যার কথা বলছেন। তাদের জায়গা থেকে তারা ঠিক, তারা প্রশ্ন করছেন যে কেন আদালত সুযোগ দেওয়ার পরেও যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারল না এসএসসি। মুড়ি মুচড়ি যদি আলাদা করে দেওয়া হতো, তাহলে হয়তো নিয়োগ বাতিল করতে হতো না হাইকোর্টকে। সুতরাং বুঝতে পারছেন
যতই যোগ্যদের জন্য এখন সওয়াল করুক এসএসসি, যতই শিক্ষক দরদি হওয়ার চেষ্টা করুক, ওই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারাও ওই হাইকোর্টের মতোই এসএসসিকে ভরসা করতে পারছেন না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। মিশন কোর্টে গিয়ে এসএসসি কোর্টে গিয়ে হলফনামা দেয়নি কি না দিয়েছে, তা কারা চোরদের হয়ে কথা বলছে কি না বলছে, সিবিআই চোরদের ধরতে পারছে কি না পারছে, সেগুলো তাদের ব্যাপার। এখানে আমাদের কি ভূমিকা আছে? আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমাদেরকে প্রমাণ করুক আমরা অযোগ্য, যে আমাদের ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে কিনা। যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা আছে সিবিআইয়ের কাছে আছে, সেখানে তো বাকি সবার হার্ড ডিস্ক 23 লক্ষের হার্ড ডিস্ক আছে। তার মধ্যে এমপ্যানেল ক্যান্ডিডেট যারা চাকরি করছে তাদের মধ্যে 785 জনের ওএমআর কারচুপি ধরা পড়েছে, 57 জন এক্সপায়ারি প্যানেল, আমার গ্রুপ সির কথা বলছি। তাহলে বাকি যেগুলো আছে তাদের তো নাম্বারটা সিবিআইয়ের ওই হার্ড ডিস্ক উদ্ধার করা হার্ড ডিস্কে আছে, এবং সেই নাম্বার এবং কমিশনের ওয়েবসাইটে যে নাম্বার আছে সেখানে তো ম্যানিপুলেট হয়নি। ম্যানিপুলেট যদি না হয়ে থাকে তাহলে আমরা অযোগ্য কোথায় হলাম? আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়, এটুকু আপনারা দেখবেন। একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে, হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি। তো আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেকটিফিকেশন করবেন, যে যোগ্য প্রার্থীদের সওয়াল করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা সাহায্য করবেন। দেখুন, শিক্ষক শিক্ষিকারা পথে বসে কাঁদছেন, আর এর আগেও দেখেছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা এই ধর্নাতলায় বসে দিনের পর দিন চোখের জল ফেলেছে। মানতে পারছি না, মুশকিল হচ্ছে কি জানেন, এটা আপনার আমার বুকে লাগে, কিন্তু যাদের লাগার কথা তারা ওই চোখের জলে হিসেব নিতে শুরু করেন। এতটা চোখের জল পড়লো, এটা ভোটের অঙ্কে কতটা হবে? এই চোখের জলকেই তো ভোটের সময় ব্যবহারের সুযোগ খোঁজেন নেতারা, পেয়েও গেছেন। এই বেনজির রায়ে এক লপ্তে এতজনের চাকরি বাতিল হয়েছে, এটা তো বিরাট ব্যাপার। ফলে এটাকে কোথাও গিয়ে এত বড় অভিঘাত যখনই তৈরি হয় তখনই সেটাকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়ে সমস্ত রাজনৈতিক দল। তাই এক্ষেত্রে প্রত্যেকের মতো করে ব্যাপারটাকে প্লেস করছে আপনার আমার সামনে, যাতে ভোটের সময় আমরা মাথায় রাখি এরা আমাদের সঙ্গে ছিল এই বিপদের মুহূর্তে। কারণ ওই যে ছেলেমেয়েগুলো, ওই শিক্ষক শিক্ষিকারা, ওরা তো আপনার আমার ঘরের ছেলেমেয়ে, ফলে ওদের পাশে দাঁড়ানো মানে আপনার আমার পাশে দাঁড়ানো। এবার এই জায়গাটায় আমরা কি সবথেকে মানে জনমানুষের সবথেকে বেশি কোন বিষয়টা উঠে এসছে, যে আপনার আমার ঘরের যোগ্য ছেলেমেয়েগুলোর চাকরি কেউ চুরি করেছিল, বঞ্চিত ছিল আপনার আমার ঘরের ছেলেমেয়েরা। আর এক্ষেত্রে আরও বেশি করে যারা পেয়েছিল আপনার আমার ঘরের ছেলেমেয়ে তারাও বঞ্চিত হলো, সবটা ওই যারা অন্যায় করেছে তাদের জন্য। এই জায়গাটায় দাঁড়িয়েই কিন্তু কোথাও গিয়ে নিজেদের মানে কোন লাইনে নিজেদের বক্তব্যটা সাজাবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করে নিচ্ছে, তৃণমূলও ঠিক করে নিচ্ছে। তাদের এখন 1 পয়েন্ট এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে এই গোটা বিষয়টায় যোগ্য কারা, যোগ্যদের জন্য তারা লড়বে। দুর্নীতি দমন করতে গিয়ে যোগ্যরাও কেন চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেলেন, এটাই এখন তাদের একমাত্র প্রশ্ন, এটাই তারা তুলে ধরছেন। যোগ্যদের জন্য মানে বুক ফেটে যাচ্ছে তাদের। আচ্ছা, কয়েকদিন আগেও কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল ওই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি রাখার জন্যই সওয়াল করেছিলেন। সবাই বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা চাকরি মানে একজনেরও যেন চাকরি না যায় তিনি তাই চান। একজন মানে তার মধ্যে তো অযোগ্যরাও ছিল, মানে মোদ্দা কথা হচ্ছে অযোগ্যদেরও চাকরি যাতে টিকে থাকে সেই জন্যই তো ওই অতিরিক্ত শূন্যপদ তৈরির কথা বলেছিলেন, সুপার নিউমেরারি পোস্ট। সেই জন্যই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না, ব্রাত্য বসুও একই কথা বলেছিলেন। তাহলে ডিভিশন বেঞ্চের রায়ের পর কেন অবস্থান বদলে ফেললো তৃণমূল? দেখুন, রাজনৈতিক স্টান্স এটা যখন তখন বদলাতেই পারে, রাজনৈতিক নেতাদেরই ঠিক থাকে না, তারা একবার এদিকে একবার ওদিকে যখন তখন করেন, তো স্টান্স কোন ছাড়। কিন্তু ঠিক ভোটের সময় এই স্টান্স বদলটাকে তো বেশ বড় পরিবর্তন বলে মনে হচ্ছে। এটা তো এমনি এমনি না, নিশ্চয়ই কোথাও গিয়ে একটা অ্যানালিসিস করে তারা দেখেছেন যে স্টান্স বদলটা খুব জরুরি।
এই প্রশ্নের মানে কেন বদলালো, এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরেকবার ওই সিবিআই রিপোর্টের দিকে তাকাতে হবে। সেখানে হাইকোর্টে সিবিআই জানিয়ে দিয়েছিল যে তারা এখন পর্যন্ত 7,500 ওএমআর জালিয়াতি ধরতে পেরেছে। অর্থাৎ এই যে 22,000, তার মধ্যে মানে যদি সামগ্রিকভাবে ধরেন তাহলে আরও বেশি, প্রায় 26,000, বাকিরা জয়েন করেনি 22,000-এর বাইরে। অর্থাৎ 25,573 জনের মধ্যে প্রায় 18,500 জনের বিষয়ে সিবিআই কিচ্ছু জানে না, বুঝতে পারেনি। এই ভোটের সময় এই বিরাট সংখ্যাটার গুরুত্ব তৃণমূলের কাছে কম নাকি? বিশেষ করে তারা যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যারা চাকরি প্রার্থী বা চাকরি করছিলেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তো মুখে মুখে হিসেব করে দিয়েছেন, এই এতজন প্রায় 25-26,000 ইন্টু কত, প্রায় 1.5 লাখ ফ্যামিলি, এইভাবে তো গোটা ব্যাপারটা হিসেব করা হয়েছে। ফলে একটা বড় সংখ্যা ভোটের বাজারে। তার থেকেও বড় কথা, ভোটের মুখে এসে এত বড় ধাক্কার অভিঘাতটা সেটাও বোধহয় তৃণমূল টের পেতে শুরু করেছে, যে বুঝতে পেরেছে এই এত বড় দুর্নীতির দায় শুধু পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে আর তো হাত ঝেড়ে ফেলা যাবে না। সিবিআই ইডিকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করছে এটা বললেও লোককে পুরোপুরি এখন, আগে তো বামঠাবদের সম্পর্কে বলা হয়েছিল, আদালত সম্পর্কে বলা হয়েছিল, ফলে এটাও চটজলদি লোককে বিশ্বাস করানোটা কঠিন। কারণ নিয়োগে যে জালিয়াতি হয়েছে এবং অযোগ্যদের চাকরি হয়েছে এবং সেই অযোগ্যদের চাকরি রাখার জন্য মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছেন সেটা তো সবার জানা। মানে অযোগ্যদের বদলে এই মুহূর্তে যোগ্যদের পাশে দাঁড়ালে যে ব্যাপারটা অনেক বেশি বেটার বিজ্ঞাপন আর কি ভোট পাওয়ার জন্যে, বা ভালো চার হতে পারে ভোটারদের জন্য, সেটা টের পেতে শুরু করেছে তৃণমূল। ভোট বদলটা সেই জন্যেই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজার মুল্লুক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো, মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবেন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। যারা যোগ্য আছেন এবং এ নেই তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে। চেষ্টা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সে চেষ্টাটা করেছে। তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের। আচ্ছা, যখন দুর্নীতিটা হয়েছিল তখন এই স্পিরিটটা কোথায় ছিল? স্পিরিটের মতো উঠে গেছিল নাকি উড়ে গেছিল? নাকি এই যে গুলিয়ে দেওয়ার ব্যাপারটা ওই কোথায় গিয়ে ওই কারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে এখন যারা যোগ্য যারা চাকরি হারালেন এই গোটা বিষয়টাকে মিলিয়ে মিশিয়ে গুলিয়ে দিলে হ্যাঁ লোকজনের মাথার মধ্যে সব জট পাকিয়ে যাবে। এইরকম একটা ধাঁধা তৈরি করাটা রাজনীতির খুব পুরনো পছন্দ, জানেন তো। এদের দেখিয়েই গোটা শিক্ষক সমাজকে তো রাজনৈতিক বার্তাটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন তারা যেন বিজেপিকে ভোট না দেন, অর্থাৎ শুধু নিজের দলের হয়ে চার তৈরি নয়, অন্য দলের জালটাও ফুটো করে দেওয়ার একটা চেষ্টা করলেন। দুটো কাজ একসঙ্গে চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু চাকরি বাতিলের দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দুর্নীতির দায়টা কি নিজেদের ঘাট থেকে ছেড়ে ফেলাটা সম্ভব হবে? কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এবার অসৎ সঙ্গ করার ফল কিন্তু এখন টের পাচ্ছে উত্তর 24 পরগনার বাগদা, যাদের কথা বলতে আরও কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়।
দেখুন, আমরা জানি জসমিন দেশে যদাচার। এই বাদল অধিবেশনের সময় পাখি পড়া করে বাংলার সাংসদদের এই কথাটা শিখিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বারবার বলেছিলেন যে যেখানে যেটা চলবে, মানে সোজা বাংলায় খাবে, সেখানে সেটা খাওয়াও। বাংলায় রাম মন্দির উদ্বোধন নিয়ে বাড়াবাড়ি রকমের প্রচার করার কোনো দরকার নেই। এখানে তৃণমূলের দুর্নীতিতে জোর দিতে হবে। রাম রাজনীতি এই বাংলায় ঠিক খাবে কি খাবে না সেটা অবশ্য ভোটের পর বোঝা যাবে। তবে রামায়ণের একটা শিক্ষা যে খাপে খাপে বসলো না, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার সেই গল্পটা মনে আছে, যেখানে কোথাও গিয়ে নারদ তাকে বলেছিলেন যে তোমার পাপের ভাগ কে নেবে, তোমার পরিবার, তাদের জন্য তুমি এত পাপ করছো, কিন্তু তারা কি তোমার পাপের ভাগ নেবে? রত্নাকর কিন্তু তার বাড়ির লোকেদের যখন এই প্রশ্নটা করেছিলেন নারদের কথায়, কেউ কিন্তু পাপের ভাগ নিতে রাজি হননি। পুণ্যের অনেক ভাগিদার, কিন্তু পাপের ভাগিদার কেউ হতে চান না। এটাই রামায়ণের শিক্ষা। কিন্তু এখানে আমাদের এখানে তো অন্যরকম। এই বাগদায় মামা ভাগিনা গ্রামে গিয়ে দেখা গেল পাপের ভাগ নিতে চান বা না চান, পাপ বাপকেও ছাড়ে না। এই গ্রামেরই চন্দন মণ্ডল, বিখ্যাত লোক, সৎ রঞ্জন নামে যে বিখ্যাত, মনে পড়ছে আপনাদের না? অনেকবার বলেছিলাম তখন। সে টাকার বিনিময়ে এখানকার অনেক লোককে শিক্ষকের চাকরি করে দিয়েছিল, তাদের সাহায্য করেছিল আর কি, পাশে দাঁড়িয়েছিল। এবার স্কুলে এতজন চাকরি পেয়েছিলেন যে গ্রামে মাস্টার পাড়া বলে একটা আস্ত মহল্লাই তৈরি হয়ে গিয়েছিল। আর এখন হাইকোর্টের নির্দেশে সেই গ্রামে এখন কান্নার রব। এই গ্রামেই সব থেকে বেশি কোপ পড়েছে, জানেন তো, ঘরে ঘরে চাকরিহারা। মানে আধুনিক বাংলার রত্নাকর এই সৎ রঞ্জনের পাপের ভাগ পুরো মাত্রায় ভুগতে হচ্ছে তার সুবিধাভোগীদের, বরং তাদের জ্বালাটা একটু বেশি। একেবারে সুদে আসলে ভুগছেন। চাকরি পেতে টাকা দিতে হয়েছিল, ওই সৎ রঞ্জনকে মোটা টাকা গুনে দিয়েছিলেন। এবার হাইকোর্ট এখন বলেছে এত বছরের বেতন, তার উপরে 12% সুদ, সব মিলিয়ে ফেরত দিতে হবে। মানে মরার ওপর খাড়ার ঘা যাকে বলে আর কি। এ থেকে একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, মানে ত্রেতা যুগের সব ভালো আর কলিযুগের সব খারাপ, সে ঠিক সেরকমও নয়। সে যুগে পাপের সুবিধাভোগীদের শাস্তি হয়নি, কিন্তু এই যুগে পাপীর পাশাপাশি সুবিধাভোগীরাও কিন্তু ভুগছেন। ফরাক্কার একটি স্কুলে 60 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে 36 জনের চাকরি বাতিল হয়েছে। মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের। স্কুল চলবে কি করে? বাগদার একটি গ্রামে ঘরে ঘরে শিক্ষক, প্রায় সকলেই চাকরি হারা। কি বলবেন? ঠক বাঁচতে গাঁউঝাড়। এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক। পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্মশান পরিবেশ, পুরো নিস্তব্ধ একদম। এর দায়ভারটা কার? দুর্নীতি বলছেন তৃণমূল নেতাই। চাকরি সব জমি বিক্রি করেছে, মাঠের জমি বিক্রি করে 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে। তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি টাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে। এত চাকরি দিল কে? আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাঙিনে বাদ হয়ে গেছে, এখন মাস্টার গ্রাম। তো অনেক ছেলে চাকরি পেয়েছে বিগত দিনে চন্দনের হাত ধরে। চন্দন মণ্ডল আর কার্তিক ব্যানার্জি জানে, এরা জানে কিভাবে চাকরিটা হয়েছে। সৎরঞ্জন দুর্নীতির মহাভারতে এই নামটার জনক প্রাক্তন সিবিআই কর্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। বাগদার বিধায়ক ছিলেন, সেই সূত্রেই সৎরঞ্জনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রঞ্জন সৎ, বিষয়টি সত্যিকারই রোমাঞ্চকর, আরব্য রজনীর থেকেও রোমাঞ্চকর। স্কুল মাস্টারি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভান্স টাকা নিয়ে বলে, খবরদার পরীক্ষার খাতায় কিচ্ছু লিখবে না, কেবলমাত্র রোল নাম্বার আর নাম লিখে আসবে, লিখলে কিন্তু চাকরি হবে না। গত বছর ফেব্রুয়ারি মাসে সৎরঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। সৎরঞ্জন টাকা খেয়ে চাকরি দিয়েছেন এমন অভিযোগ করার লোকের শেষ নেই। আমার বাড়ির থেকে নিয়েছে 44 লক্ষ টাকা। চন্দন মণ্ডল ওই চাকরি দেবে বলে। কজনের জন্য? 5 জনের জন্য। জমি বেচে চাকরি কিনতে গিয়ে বিপাকে প্রায় গোটা গ্রাম। গ্রাম জুড়ে শুধুই দীর্ঘ নিঃশ্বাস। বাগদা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যও হতাশ। আমি টিএমসি করি, আমি মমতা ব্যানার্জির দল করি, অথচ যেটা ন্যায্য কথা সেটা আমি বলবো। আমি মমতা ব্যানার্জির হয়ে যুদ্ধ করলাম ওই বারাসাত কাছারি পাড়ায়। এখনকার মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জি অনেক ফারাক। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের চাকরিও বাতিল হয়েছে। তৃণমূলের সেই নেত্রী অবশ্য দলকে ডিফেন্ড করতেই ব্যস্ত।
বিজেপির অভিযোগ ও রাজনীতি, আর বিশেষ করে এখন ভোটের সময় ওসব ভিত্তিহীন অভিযোগ। আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। তবু মনকে আমার এই ভাষা মনে করায় সেই কথা প্রাণ ভরে 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 প্রাণ ভরে ভরে প্রাণ ভরে ভরে প্রাণ ভরে। দূরে যতই যান এই কথার টান থেকে দূরে যাওয়া কঠিন। বিমল, বলো কথা কেসরি। মানে বুঝতে পারছেন, প্রভাবশালীদের সঙ্গে থাকার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। ভিত্তিহীন অভিযোগে তার মেয়ের চাকরি গেছে এটা তো বলছেন বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু নিজের বক্তব্যের সপক্ষে জোরালো যুক্তি কি তিনি তৈরি করতে পারছেন? যে গ্রামে ঘরে ঘরে শিক্ষক এবং যে শিক্ষকদের মধ্যে অধিকাংশের চাকরি দুদিন আগে হাইকোর্ট খারিজ করেছে, যে গ্রামের সৎরঞ্জন ওরফে চন্দন মণ্ডল মোটামুটি ফেরিওয়ালার মতো হেঁকে হেঁকে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ, ডেকে হেঁকে একদম কিলো দরে চাকরি ভাবা যায়। এবং সবথেকে বড় কথা, সেই অভিযোগটা কে করেছিলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। সেই সৎরঞ্জনের প্রতিবেশী হওয়ার সুফল যে তারা পাননি এটা তো জোর গলায় বলতে পারছেন না বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি। এই যে সৎরঞ্জনের কল্যাণে চাকরি প্রার্থী, এই যে চাকরি পাওয়াটা, এটাকে কি রাজনৈতিক দান বলা যায়? তাহলে তো বলতে হয় যে উৎপাতের ধন চিৎপাতে যায়। আচ্ছা, রাজনৈতিক দান আর কোথায় কোথায় যায় বলুন তো? মানে রাজনৈতিক দান কি শুধু চিৎপাতে নয়, বাংলাদেশেও যায়? কেন বলছি, আসলে দাম তো তাই জানতে ইচ্ছে করছে যে কার প্রভাবে এপার বাংলার সরকারি প্রকল্পের ওই সাইকেলগুলো সব বাংলাদেশে চলে যাচ্ছে। সবুজ সাথী বাংলাদেশের একাধিক হাটে হই হই করে বিক্রি হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো সবুজ সাথী সাইকেল। হ্যাঁ, এতদিন গরু পাচারের অভিযোগ শুনেছি, এবার তো দেখছি সাইকেল, কিছুই বাদ নেই। অবশ্য বিশ্ব বাংলার লোগো যখন লাগানো রয়েছে তখন পণ্যটা বোধহয় আন্তর্জাতিক হয়ে গেছে, জানেন তো, বিশ্ব শব্দটা আছে তো, বাংলাদেশেও বিক্রি হতে বোধহয় বাধা নেই। তবে শুল্ক দিয়ে রফতানি করা বৈধ পণ্য আর চোরাই মালের মধ্যে তফাৎ আছে। এই চোরাই কারবার চললে সেইটা আটকানোর একটা দায়ও আছে, সেটার দায় তো প্রশাসনের। এই সাইকেলগুলো বাংলাদেশের হাটে কিভাবে পৌঁছলো সেটা কিন্তু কাল্টিভেট করে দেখা দরকার। মুশকিল হচ্ছে, দরকার তো বটে অনেক কিছুর মতোই, কিন্তু করবেটা কি? ইন্ডিয়ান সাইকেলও পাওয়া যায় স্বল্প মূল্যে, এখানে বিক্রি করতেছে। এই শাহপুর বাজারে এই সবুজ সাথী সাইকেল বিক্রি হয়। বাংলার সাইকেল বাংলাদেশে চোরা পথে, ঘুরপথে না, এতেও হয়তো পুরোটা বলা হলো না। পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের সবুজ সাথী সাইকেল খুলে আম বিকোচ্ছে বাংলাদেশের খুলনায়। সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিওতে শোরগোল পড়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে সবুজ সাথী সাইকেল কিভাবে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 200 কিলোমিটার পার করে বাংলাদেশের খুলনায় চলে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। সাইকেলের ডানা নেই, সাইকেল উড়ে যেতে পারে না, তবে কি ঘুরে ঘুরে ঘুরপথে সরকারি প্রকল্পের বাইসাইকেল বাই বলে এপার থেকেও পারে? TV9 বাংলা পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। খুলনার শাহপুর হাটে সবুজ সাথী সাইকেল বিক্রি হয় বলছেন সেখানকার বাসিন্দারাই। আমাদের এই যে রাজ্য সরকারের সবুজ সাথী না কি নামে একটা সাইকেল বের হয়েছে, ওই সাইকেলগুলো ওখানকার ইন্ডিয়ার যারা চোরাই ব্যবসা করে তারাই পাচার করে বাংলাদেশে স্বল্প মূল্যে এখানে বিক্রি করতেছে। যে আমাদের শাহপুরের নাম ডুমুরিয়া শাহপুর, এই শাহপুর বাজারে এই সবুজ সাথী সাইকেল বিক্রি হয়। আমি জানি যে ওরা ওই এদিক দিয়ে কোনটা কিনে টিনে আনে, আসলে ইন্ডিয়ান ওরা চুরি করা বিক্রি হয়, এটা জানি। সাইকেল বা ভ্যান এগুলো তো ভিতরে কিছু চোরাই কাজ থাকে। স্থানীয় সূত্র বলছে সবুজ সাথী সাইকেল পাওয়া যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, সাতক্ষীরাতে। ইন্ডিয়ান সাইকেল না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান সরকারের কি সিল লাগানো দেখলাম। ও তো মনে করেন যে এমনি লাগানো, ওদের সমস্যা নেই, আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এখন পর্যন্ত বিষয়টি আমাদের নলেজে আসে নাই। আমরা বিষয়টা আপনি বলছেন, আমরা অনুসন্ধান করে ব্যবস্থা নিব।
সূত্রের খবর, মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী এলাকা থেকে সবুজ সাথী সাইকেল পাচার হচ্ছে। মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়ার মতো এলাকাগুলোকেই বেছে নিচ্ছে পাচারকারীরা। জলঙ্গিতে পৌঁছে জানা গেছে, স্কুলে পড়ুয়াদের জন্য বিনামূল্যে দেওয়া সাইকেল অনেক সময় 700, 800 বা 1000 টাকায় বিক্রি করে দিচ্ছেন স্থানীয়রা। এটাই ওপারে পৌঁছে বিকোচ্ছে 7 থেকে 7,500 টাকায়। এমনি বিক্রি করে সব, যখন পুরাতন হয়ে যায় তখন বিক্রি করে দেয়। বাকি অনেকে বিক্রি করে দেয়। কত টাকায় বিক্রি হয়? ওই তো 700, 800, 600 কে যা পারছে। 1000, 1200 মানে হ্যাঁ এক একটা সাইকেল। সবুজ যে সাইকেলগুলো, ওই সাইকেলগুলো কত করে বিক্রি করেন? 7,000, 7,500 টাকা। দেখুন, কোথাও যদি আমরা এরকম বিষয়গুলো টের পাই, সেটা খুঁজে দেখার জন্য আমরা কিন্তু দেশের সীমান্ত পেরিয়ে ভিন দেশে যেতে পারি, সেটা তো আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধিরা বাংলাদেশে ছিলেন, তারা সেখান থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখেছেন এবং দেখলেন তো এইখানকার সাইকেল কিভাবে ওই দেশে গিয়ে বিক্রি হচ্ছে। এপাশ থেকেও আমরা দেখেছি, এখানকার লোকজনও বলছেন আসলে ওই আমরা ওটাতে বিশ্বাস করি, জানেন তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিশ্বাস করুন, প্রতিবেদনটার পর এই একটা কথাই মাথায় ঘুরছে, আমাদের চারপাশে না কত যে অমূল্য রতন এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ইধার কামাল উধার করে দিচ্ছে। বিশ্বাস করুন, ভেবে কুল কিনারা করতে পারবেন না। হ্যাঁ, গরিব পড়ুয়াদের জন্য সরকার সাইকেল দিচ্ছে, আর দেওয়ার পরেই সেটা বিক্রি হয়ে যাচ্ছে 700, 800 বা 1000 টাকায়। ভাবছেন তো কে কিনছে, কেন কিনছে? আমরা খোঁজ নিয়েছিলাম এবং প্রাথমিকভাবে খোঁজ নিয়ে TV9 বাংলার এই তদন্তে যা উঠে আসছে, তাতে এই সবুজ সাথীর এই সাইকেলগুলো সেগুলোই ওই বাংলাদেশের খুলনার হাটে বিকোচ্ছে 7-8 হাজার টাকায়। এটা সত্যি, কারণ যেটা ঘটেছে সেটা মিথ্যে। এপার ওপার কোনো তরফেই তো শুনতে পাইনি, উল্টে শাসক দলের তরফে একটা মজার কথা বলা হয়েছে, এই যে সবুজ সাথীর সাইকেল বর্ডার পেরিয়ে পাচার হচ্ছে, তাই যত দোষ নন্দ ঘোষ, BSF বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তারা কেন আটকাতে পারছে না? অথচ কেন সাইকেলগুলো পেয়েই বিক্রি করে দিতে হচ্ছে সেটা নিয়ে কিন্তু কেউ রাগ কাটছে না। কেউ বলছেন না যে সাইকেলগুলোর মান এমন, সেটার পেছনে চালানোর জন্য এত খরচ করতে হচ্ছে, তার থেকে যা আসে সেটা নিয়ে নিজেরা আর কিছু দিয়ে ওই খরচের টাকাটা যোগ করে দিয়ে সেটাতে বরঞ্চ একটা নতুন সাইকেল কিনে নেওয়া ভালো। দিলে সেটা ভালো মনে ভালো জিনিস দেওয়াটা খুব জরুরি, নইলে কিন্তু এরকমই হবে। অথচ এই গোটা ব্যাপারটার মধ্যে একটা অন্য জিনিস, অন্য একটা অ্যাঙ্গেল আছে, জানেন তো। মিলটা একবার খেয়াল করে দেখুন, গরু হোক বা সাইকেল, তৃণমূলের সব জায়গাতেই তো একই বক্তব্য, বর্ডার পাহারা যে দেয় দায়িত্ব তার। কিন্তু বঙ্গের বিরোধীদের বক্তব্যেও তো একই রকম মিল রয়েছে। তারা সবুজ সাথী সাইকেল, তারা যে কোনো সরকারি প্রকল্পেরই গুণগান তো কখনো করে না, বরং ওই চুরিগুলোই তারা সবসময় সেগুলোকে টার্গেট করে নিয়ে গুলি চালাতে শুরু করে। এক্ষেত্রেও অন্যথা হয়নি। বললাম না, রাজনৈতিক যা যা চিন্তাভাবনা সেগুলো এক খাতে বয়, মাঝখান থেকে আপনি আমি গড়াগড়ি খাই। এটা অমিত শাহজি বলতে পারবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্ডারটা BSF দেখে এবং বাংলাদেশের যাতায়াতের বিষয়টা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের উপর নির্ভর করে না। দিদি ঘটা করে সবুজ সাথী সাইকেল দেয়, ছাত্রছাত্রীরা হাসি মুখে সাইকেলটাকে নামায়। সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব। সাইকেলের হাসপাতাল কোথায়? সাইকেল সারানোর লোক খুঁজে বেড়ায়। কেন? সাইকেল তো দিল, সাইকেলের চেন কাটা, টায়ার ফাটা, তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে? যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে। দিদি সবুজ সাথী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন স্ক্র্যাপ হয়ে গেছে, কারণ চুরি। সাইকেল শুধু গেছে, বইপত্র যে যায়নি তার তো আমরা খুঁজে পাওনি এখনো। বাচ্চারা তো পাঠ্যপুস্তকও পায় না, ইউনিফর্ম যে যায়নি তাও পায় না। কালো বাজারি যখন হয়, স্মাগলিং যখন হয়, সবই পাচার হয়। বাংলার সরকারের সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের খুলনার বাজারে, তদন্ত হওয়া উচিত। এই সবুজ সাথীর অবস্থা দেখতে দেখতে মনে হচ্ছিল, বাবা একটা কথা খুব বলেন জানেন তো, মানে কেউ কিছু দিলে যদি অপছন্দ হয় তখন বলেন, আরে দিয়েইছে তো, নেয় তো নি। এই দেওয়া আর নেওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্তত এই ভোটের সময়। কি পেয়েছি, কি পাবো, মানে
ভোট যদি পরীক্ষা হয় তাহলে এই দুটো প্রশ্ন হচ্ছে একদম চেনা, কমন। শুধু বাংলা নয়, বিশ্বের যেখানে, ভারতে, বিশ্বের অন্যান্য দেশে যেখানে যেখানে গণতন্ত্র হয়েছে সব দেশে সব ভাষায় এটা হচ্ছে একমাত্র চেনা প্রশ্ন। আর এই দুটো প্রশ্নের উত্তর যদি ভালোভাবে মুখস্থ করে প্রার্থীরা যেতে পারেন না, নিশ্চিত পাস করে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সহজ প্রশ্ন দুটোর উত্তর দিতেই প্রার্থীরা রীতিমতো বিষম খান। কেউ ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন কঠিন প্রশ্ন তৈরি করে তার নিজের মতো উত্তর খাড়া করে লোকজনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আবার কেউ কেউ প্রশ্ন শুনে মেজাজ হারান, যেরকম রেগে গেলেন শতাব্দী রায়। দুবরাজপুরের হেতমপুরে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী, তিনি সেখানে মঙ্গলপুরে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এক তৃণমূল সমর্থক এই প্রশ্নটাই করে বসলেন, যথারীতি শতাব্দী তৈরি ছিলেন না। আসলে অনুব্রত মণ্ডলের জেলা তো, তৃণমূল প্রার্থীকে আগে কখনো কোনো দিন এরকম প্রশ্নের মুখে পড়তে হয়নি, তাই শতাব্দী সম্ভবত হিসেবের মধ্যেই রাখেন নিজে, তাকে কেউ প্রশ্ন করে বুঝতে পারে। মুশকিল হচ্ছে কি জানেন, ওই অনুব্রত দিল্লি যাওয়ার পর থেকেই না সব হিসেবগুলো বদলে গেছে। ভোটে গুড় জল, চড়াম সেগুলো হবে কি হবে না, এটা লোকের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। আর ব্যাস, সংশয় থেকে যা হয়, সাহস তৈরি হয়েছে। ভোট প্রচারে প্রশ্ন করার সাহস পেয়ে যাচ্ছেন ভোটাররা, তৃণমূলের সমর্থকরাই পাচ্ছেন তো অন্যরা। শতাব্দী রায় তো প্রশ্ন শুনে তাই রেগে মেগে ওই তৃণমূল সমর্থককে ইডিয়েট বলে ধমক দিয়ে বসেছেন। আচ্ছা, ইডিয়েট মানে তো বোকা, তাও ঠিক, সত্যিই ওই সমর্থক, তৃণমূল সমর্থক খুব বোকা। কি কাজ হয়েছে এরকম সহজ প্রশ্ন কেউ করে নাকি? 3 বারের সাংসদ তিনি, অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর নিশ্চয়ই তৈরি করে এসেছিলেন। বিজেপি দেশের পক্ষে কতটা বিপজ্জনক, বাম কংগ্রেসের এই জোট সেটা কতটা ভোট পেতে পারে, বা দেশের পক্ষে সেটার আদৌ কোনো অস্তিত্ব আছে কি না, এই সমস্ত প্রশ্ন হলে ঠিক ছিল। কিন্তু ওসব উত্তরে বীরভূমের এই প্রান্তিক গ্রামের এক তৃণমূল সমর্থকের কি লাভ হবে বলুন তো? তিনি তো জানতে চান যে গত 15 বছরে শতাব্দীকে বারবার জিতিয়ে তাদের হলোটা কি, উপকারটা কি পেলেন, কি পেয়েছেন। এবার শতাব্দী উত্তর দিতে পারলে হয়তো পরের প্রশ্নটা করতেন যে এবারের ভোট দিলে কি পাবো, মানে ক্ষয়রাতি নয়, উন্নয়ন কি হবে। কিন্তু শতাব্দী তো প্রিলিমিনারি এক্সামেই বসলেন না, মেন পরীক্ষাটা তিনি কি দেবেন, তিনি তাই পরীক্ষককেই ইডিয়েট বলে বসলেন। ক্রিকেটের ঠাকুরদা WG গ্রেস, তাকে একবার আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার, তখন তিনি পাল্টা ধমক দিয়েছিলেন যে এটা লোকে আমাকে দেখতে এসছে, এই সমস্ত আউট ফাউট আমাকে দেয় নাকি। কিন্তু মুশকিল হচ্ছে গ্রেসের আমলে ক্রিকেট যা ছিল এখন কি তা আছে? আর ঠিক একইভাবে অনুব্রতর আমলের বীরভূম যা ছিল এখনও কি তাই আছে? শতাব্দী রায় মনে হচ্ছে বদলে যাওয়ার সময়ের সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারেননি, তাই প্রশ্নকর্তাকে ইডিয়েট বলে দিয়েছেন। এবার মার্কশিটে প্রশ্নকর্তা কি করেন সেটা তার ব্যাপার। আপাতত বাংলার রাজনীতিতে এই একটাই আলোচনা চলছে, কি পেয়েছি এটা যদি নেতাদের প্রশ্ন করা হয় তাহলে উত্তর মিলবে ইডিয়েট। উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে নিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আপনি কি বলেছিলেন? যে আমি বললাম যে আপনি যে এই কাজগুলো করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি। প্রার্থীরাও মানুষ, তারাও একটা প্রচারের মধ্যে আছেন, এই গরমের মধ্যে প্রচার করছেন। কোথাও হয়তো কেউ এমন কিছু বিরক্তিকর বলেছে, একটা তাৎক্ষণিক কোনো রিয়াকশান হয়েছে। শতাব্দী খুবই ভালো, তিনি মনের দিক থেকে তিনি কখনোই কোনো নাগরিককে বা কোনো ভোটারকে বা কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো অপমান করা বা খাটো করা তিনি সেটা করেন। কুণাল ঘোষ একদম ঠিক বলেছেন, শতাব্দী অত্যন্ত ভালো মনের মানুষ, সাদা মনে কোনো কাদা নেই। আসলে নেতারা ভোটারদের কি মনে করেন সেটাই তিনি পরিষ্কার সামনে এনে দিয়েছেন, ইডিয়েট। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।